এখানে যে বিষয়টা বলছে যে কোষ বিভাজন কি এবং তার প্রকারভেদ। তো এখানে কোষ বিভাজন এবং তার প্রকারভেদ সম্বন্ধে কোনো কিছু বলে নাই খুব একটা বেশি। কোষ বিভাজনের সংজ্ঞাটাই নাই মাধ্যমিকের বইয়ের মধ্যে, এবং প্রকারভেদ শুধু ২ টা প্রকার নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন কি মাইটোসিস এবং মিয়োসিস। তো শুরুতে এখানে যে ব্রিফিংটা বলা হয়েছে সেটা আমরা নিয়ে যদি একটু আলোচনা করি, এখানে তেমন কিছু বলে নাই। এখানে বলছে এককোষী এবং বহুকোষী ২ টা জীবের কথাই বলা হয়েছে। যে সকল জীব একটা মাত্র কোষ দ্বারা তৈরি হয় তাদেরকে এককোষী অথবা ইউনিসেলুলার বলে, আর যে সকল জীব অনেকগুলো কোষ দ্বারা তৈরি তাদেরকে বহুকোষী জীব বলা হয়, যেমন মাল্টিসেলুলার। এককোষী জীব বলতে যাদেরকে বোঝানো হয় সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। আর বহুকোষী জীব হচ্ছে কি মানুষ, ব্যাকটেরিয়া, বটগাছ, তিমি, এইগুলোকে বলা হয় বহুকোষী। তাহলে এককোষী আর বহুকোষী যদি পার্থক্য আসে তাহলে দুইটা সংজ্ঞা দেওয়া, একটা উদাহরণ দিয়ে দিলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তো এখন আমরা যে বিষয়টা দেখবো যে কোষ বিভাজন কত প্রকার এবং কি কি এবং কাকে কি বলে। তো কোষ বিভাজন একটি মৌলিক এবং কি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি ও বংশ বৃদ্ধি ঘটে। আর যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুইটি, দুইটি থেকে চারটি সৃষ্টি হয় তাকে কি বলা হয়? কোষ বিভাজন বলে। তার মানে কোষ বিভাজন সংখ্যাটা আমরা কি পেলাম? কোষ বিভাজন সংখ্যাটা হচ্ছে কি আমাদের যে প্রক্রিয়ায় জীব বিভক্তির মাধ্যমে একটি থেকে দুইটি, দুইটি থেকে কি হয় চারটি সৃষ্টি হয় তাকে কি বলা হয়? কোষ বিভাজন বলে। এরপরে আমরা যদি যাই কোষ বিভাজনের প্রকারভেদের মধ্যে, যে কোষ বিভাজনের ফলে যে নতুন কোষটা সৃষ্টি হয় তার নাম কি বলা হয়? তাকে ডটার সেল বলে। ঠিক আছে। আর যে জায়গা থেকে সৃষ্টি হয় সেটাকে কি বলা হয়? মাতৃকোষ বলে, মাদার সেল। তার মানে কি যে কোষ থেকে ভেঙে যে কোষ বিভাজিত হয়ে ২ টা বা ৩ টা কোষের বা ৪ টা কোষের সৃষ্টি হয় সেই কোষটাকে বলা হয় মাতৃকোষ। আর যেটা বিভাজনের ফলে শ্রেষ্ঠ যে নতুন কোষ আছে সেটাকে অপত্য কোষ অথবা ডটার সেল বলে। এই কোষ বিভাজন সর্বপ্রথম কে লক্ষ্য করেন? ওয়াল্টার ফ্লেমিং নামে একজন বিজ্ঞানী আছে। সে ১৮৮২ সালে সামুদ্রিক স্যালামান্ডার কোষে সর্বপ্রথম কি করেন? কোষ বিভাজন লক্ষ্য করেন। আমরা আগে থেকে জানি যে আমাদের মানবদেহ একটি মাত্র কোষ থেকে তৈরি হয়েছে, যেটাকে আমরা জাইগোট বলি। আর জাইগোট থেকে কোষ বিভাজনের মাধ্যমে কি হয়? সম্পূর্ণ দেহটা তৈরি হয়েছে। তো আমাদের দেহে কয়টা কোষ আছে? আমাদের দেহে মোটামুটি যদি আমরা হিসাব করি তাহলে আমাদের দেহে প্রায় ৩৭ ট্রিলিয়ন কোষ রয়েছে। কোষ বিভাজনের প্রকারভেদ। তো কোষ বিভাজনের প্রকারভেদ গুলোর মধ্যে এখানে যে বলছে কি কোষ বিভাজন কয় প্রকার? ৩ প্রকার। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। অ্যামাইটোসিস সম্বন্ধে তোমাদের বইয়ে তেমন কোনো আলোচনা নেই। মাইটোসিস এবং মিয়োসিস সম্বন্ধে আলোচনা আছে। তো অ্যামাইটোসিস বিষয়টা আমরা একটু খালি জাস্ট রিভিশনে যাব, এটা খুব বেশি সময় নেব না, কারণ অ্যামাইটোসিস আমাদের এইখানকার আলোচনা বিষয় না। অ্যামাইটোসিস বিষয়টা হচ্ছে কি যে কোষ বিভাজন, একটু আমরা সংজ্ঞাটা দেখি। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস সরাসরি ২টি অংশে বিভক্ত হয় তাকে কি বলা হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। এবং এইখানে কি মানে সরাসরি নিউক্লিয়াস কি হবে? ২ ভাগে বিভক্ত হবে। এবং প্রথমে নিউক্লিয়াস ২ ভাগে বিভক্ত হয়, পরে সাইটোপ্লাজম ২ ভাগে বিভক্ত হয়, ২টি অপত্য কোষের সৃষ্টি হয়, যেমন কি ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট এবং কি এই সকল জীবে এই ধরনের কোষ বিভাজন ঘটে। তার মানে আমরা সহজ কথা যদি বলতে যাই যে স্বাভাবিকভাবে যারা এককোষী জীব তাদের মধ্যে কি হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। তো অ্যামাইটোসিস কোষ বিভাজনের মধ্যে আমরা শুরুতে বললাম যে নিউক্লিয়াস ২ ভাগে বিভক্ত হবে, তারপরে কি হবে? সাইটোপ্লাজম সরাসরি ২ ভাগে বিভক্ত হয়ে যাবে। তার মানে কি অ্যামাইটোসিস কোষ বিভাজন শেষ। অ্যামাইটোসিস কোষ বিভাজনের যে গুরুত্বগুলো আমাদের এখানে আছে সেই গুরুত্বগুলো একটু যদি আমরা খেয়াল করি, তাহলে স্বাভাবিকভাবে নিম্ন শ্রেণীর জীব যদি একটা কোষ থেকে ২টা কোষের সৃষ্টি হয় তার মানে কি জীবের সংখ্যা ২টা হয়ে যাবে। তার মানে কি যে অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে নিম্ন শ্রেণীর জীব কি করে? তার বংশ বিস্তার করে, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা। তারপরে আর কতগুলো এখানে ২-৩টা দেওয়া আছে, সেটা যদি তোমাদের মনে হয় যে পড়তে হবে তাহলে একটু ভিডিওটা পজ করে তোমরা এই ৩টা গুরুত্ব দেখতে পারো। এরপরে আমরা যে পার্টটাতে যাব সেটা হচ্ছে কি মাইটোসিস কাকে বলে। ঠিক আছে। তো মাইটোসিস খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো বিষয় সেটা আমরা একটু যদি শুরুতে যাই, এখানে মাইটোসিস বিষয় কি বলা হয়েছে বইটার মধ্যে। তো মাইটোসিস সম্বন্ধে যে বিষয়টা বলা হয়েছে বইয়ের মধ্যে সেটা দেখো, এই কোষ বিভাজন প্রক্রিয়ায় মূলত প্রাকৃতিক বা সুকেন্দ্রিক কোষ ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে ২টা অপত্য কোষের সৃষ্টি হয়। তার মানে কি মাইটোসিস প্রক্রিয়ার মধ্যে কি করে? একটা কোষ ভেঙে কি হয়? ২টা কোষের সৃষ্টি হয়। আর এখানে বলছে মাইটোসিসের নিউক্লিয়াস প্রায় সমানভাবে একবার বিভাজিত হয় এবং নিউক্লিয়াসের প্রতিটি ক্রোমোজোম কি হয়? একবার বিভাজিত হয়। এই কথাগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, একটু পরে আসবে যখন আমরা তুলনা করতে যাব, যে মাইটোসিস অথবা মিয়োসিসের মধ্যে তুলনা করতে যাই তখন আমাদের বিষয়গুলো আসে যে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো সাইটোপ্লাজমও কি হবে? একবার বিভাজিত হয়। তার মানে আমরা সহজ কথাটা যদি দেখি যে মাইটোসিস প্রক্রিয়ায় কি হয়, যে একটা কোষ ভেঙে কি হয়? ২টা অপত্য কোষের সৃষ্টি হয় এবং নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম সবাই কি হয়? একবার করে কি হয়? বিভাজিত হয়। আর এখানে যে কথাটা বলছে যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা তথা কি ডিএনএ পরিমাণ কি থাকে? সমান থাকে। কথাটা ইম্পর্টেন্ট, যে মাতৃকোষ আর অপত্য কোষ মানে মাতৃকোষ আর যে নতুন যে কোষ সৃষ্টি হয়েছে ২টা কোষের মধ্যে ডিএনএ পরিমাণ কি থাকবে? সমান থাকবে। শুধু শুধু যে পরিমাণে একই থাকবে তা নয়, মাতৃকোষের ডিএনএ প্রায় কি হুবহু কি থাকবে? একদম সেম যে কপিটা আছে সেই কপিটা থাকবে, হুবহু কি থাকবে? অপত্য কোষে পাওয়া যাবে। এই জন্য একে কি বলা হয়? সমীকরণিক বিভাজন বলা হয়। এই প্রশ্নটা তোমাদের এতে প্রায়ই আসে যে মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, প্রশ্নটা বা বিশেষ করে অনুধাবন বিষয় আসে।
যদি এই প্রশ্নটা অনুধাবনে আসে তাহলে যে উত্তরটা লিখবা সেটা শুরুতে বলবা যেখান থেকে আমাদের যে মাইটোসিসের সংজ্ঞা থেকে শুরু করবা, যেহেতু লাইন ভাবে আসে যে মাইটোসিস প্রক্রিয়া স্বাভাবিকভাবে একটা কোষ কি হয় ভেঙে দুইটা কোষের সৃষ্টি হয় এবং মাইটোসিস বিক্রিয়ায় প্রথমে কি নিউক্লিয়াস সমান দুই ভাগে বিভাজিত হয় এবং ক্রোমোজোম কি হয় সমান দুই ভাগে বিভাজিত হয়, মানে একবার করে ভাঙে। এরপরে যে কথাটা বলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা রয়েছে সেটা হচ্ছে মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা কি থাকে, ক্রোমোজোমের সংখ্যা তথা ডিএনএ পরিমাণ সমান থাকে। ঠিক আছে, তারপরে বলো শুধু পরিমাণ যে সমান তা নয়, যেমন কি ডিএনএ হুবহু কি থাকে অনুলিপি অপত্য কোষে পাওয়া যায়, এই জন্য একে সমীকরণিক বিভাজন বলা হয়। সহজ কথা হচ্ছে কি মানে সমান আকৃতি সমান গুণ সমসংখ্যক কি পাওয়া যায়, অপত্য কোষে সবকিছু পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা যাবো যে এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবদেহের দেহকোষে হয়ে থাকে। এটা কোথায় ঘটে? দেহকোষে ঘটে। তাহলে মাইটোসিস আমরা কোথায় পেলাম? দেহকোষে সংঘটিত হয়। এই বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণীর দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি পায়। এটা হচ্ছে কাজ যে মাইটোসিসের ফলে কি ঘটে কোষের মধ্যে। মাইটোসিসের ফলে কোষের মধ্যে কি হয়? দৈর্ঘ্য এবং প্রস্থ কি হয়? বৃদ্ধি পায়। এবং কি আছে প্রাণী কোষের দেহকোষ কোন কোন জায়গায় মাইটোসিস ঘটে, এটা হচ্ছে কোন কোন জায়গায় মাইটোসিস ঘটে আমাদের স্বাভাবিকভাবে এটা মুখস্থ করতে হবে। যে প্রাণী দেহের দেহকোষে, উদ্ভিদের বর্ধনশীল অংশে, উদ্ভিদের যে অংশগুলো মানে বর্ধনশীল আছে বাড়ে, যেমন ভাজক টিস্যু, তারপরে কি আছে কাণ্ড এবং মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, তারপরে কি আছে বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদি জায়গায় কি হয় মাইটোসিস বিভাজন সম্পন্ন হয়। এবং কাদের মধ্যে ঘটে? কিছু নিম্নশ্রেণী উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে অযৌন জননের সময় এই ধরনের বিভাজন দেখা যায়। তাহলে আমরা এই অংশ থেকে কি কি জিনিস পেলাম সেটা পেলাম যে মাইটোসিস প্রক্রিয়ায় প্রথমে একটা কোষ ভেঙে কি হবে দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে। মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস, ক্রোমোজোম, সাইটোপ্লাজম সবাই কি হবে একবার করে বিভাজিত হবে এবং মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা এবং ডিএনএ পরিমাণ কি থাকবে? সমান থাকবে এবং হুবহু কি থাকবে? যেরকম মাতৃকোষের ডিএনএ পরিমাণ আছে একে হুবহু এরকমই পাওয়া যাবে। এই জন্য একে কি বলা হয়? সমীকরণিক বিভাজন বলা হয়। পরীক্ষাতে আসতে পারে মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়। আর এটা কোথায় ঘটে? দেহকোষের মাধ্যমে ঘটে। আর মিউসিস বিষয়টি তুলনাতে আমরা পাবো এটা যৌন কোষের মধ্যে সংঘটিত হয়। এই বিভাজনের ফলে কোষের কি হয়? বৃদ্ধির মধ্যে উদ্ভিদ এবং প্রাণীর দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি পায়। এবং কোন কোন জায়গায় ঘটে? প্রাণীর দেহকোষে ঘটে। উদ্ভিদের ঘটবে কোন কোন জায়গার মধ্যে? বর্ধনশীল অংশে, ভাজক টিস্যু যেমন কি কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণ মূল, তারপর বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদি জায়গায় মাইটোসিস সংঘটিত হয়। এরপরে আমরা যে বিষয়টা দেবো মাইটোসিসের পর্যায়ে। তো মাইটোসিসের পর্যায়ে পড়ার আগে আমরা একটু একটা জিনিস খেয়াল করেছি, মাইটোসিসের পর্যায়গুলো আমরা একটু দেখি। তো মাইটোসিসের যে পর্যায়গুলোর কথা বলা হয়েছে স্বাভাবিকভাবে এটা আমরা অনেক আগে থেকে জানি যে মাইটোসিস কি হয় একটা অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া, মানে একটু সময় লাগে এবং কি ধারাবাহিকভাবে সংঘটিত হয়। ঠিক আছে, যে একসাথে হঠাৎ করে হয়ে যাচ্ছে এরকম না, একটা অবিচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া। তো এই বিভাজনের মাধ্যমে আমাদের প্রথম কি হয়? ক্যারিওকাইনেসিস, এরপরে সাইটোকাইনেসিস। এই বিভাজনের মধ্যে প্রথম দুইটা স্টেপে সংঘটিত হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা কি সাইটোকাইনেসিস। এখন দেখো যে ক্যারিওকাইনেসিস কি, এটা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসে যে ক্যারিওকাইনেসিস কি, অথবা এরকম আসতে পারে যে তোমার সাইটোকাইনেসিস কি। তখন সংজ্ঞাটা এইখান থেকে দিতে পারবা যে মাইটোসিস কোষ বিভাজনের সময় যে নিউক্লিয়াসের বিভাজন ঘটে তাকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস ঘটে। এবং মাইটোসিস কোষ বিভাজন যখন করবে সবার আগে নিউক্লিয়াস ভাঙবে, তারপরে কি হবে? সাইটোপ্লাজমের বিভাজন হবে। যদি নিউক্লিয়াস ভাঙে এবং নিউক্লিয়াসের বিভাজন হয় তাহলে সেটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলবো, আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ঠিক আছে, এর শুরুতেই বলতেছি যে বিভাজনের শুরুতেই আমাদের কি হয় কিছু নিউক্লিয়াস কিছু প্রস্তুতিমূলক কাজ করে থাকে, মানে যখন এই বিভাজনটা শুরু হবে, নিউক্লিয়াসের বিভাজন যখন শুরু হবে অথবা সাইটোপ্লাজম বিভাজন পরে হবে, তো এই যে বিভাজন যখন শুরু হবে এর আগে একটু কি করে প্রস্তুতিমূলক সময় লাগে, মানে কোষের স্বাভাবিকভাবে যে একটু প্রস্তুতি নেয় এবং এই সময়টাকে বলা হয় কি ইন্টারফেস পর্যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে মাইটোসিস কোষ বিভাজনের সময় মোটামুটি প্রথম দিকে যদি করি তাহলে তিনটা কি হয় আমাদের হয়, শুরুতে কি করবে? ইন্টারফেস ঘটবে, মানে কি করবে? কোষ কিছুটা প্রস্তুতিমূলক সময় নেবে, তখন কি হবে? ইন্টারফেস ঘটবে। এরপরে ঘটবে কি? সাইটোকাইনেসিস, তারপরে কি এরপরে ঘটবে কিটোকাইনেসিস, তারপরে সাইটোকাইনেসিস। তাহলে মানে আমরা যে জিনিসটা পেলাম প্রথম কোষ প্রস্তুতিমূলক সময় নেবে, তারপরে কি নিউক্লিয়াসের বিভাজন করবে, তারপরে কি সাইটোপ্লাজমের বিভাজন করবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো তো বর্ণনার সুবিধার জন্য মাইটোসিসের যে নিউক্লিয়াসের বিভাজন আছে, বিশেষ করে আমাদের নিউক্লিয়াস বিভাজন মানে ক্যারিওকাইনেসিসের যে বিভাজনগুলো আছে সেটাকে আমরা 5 ভাগে ভাগ করা হয়েছে, মানে নিউক্লিয়াস যে ভাঙতেছে এটা সুবিধার জন্য 5টা আমরা স্টেপ চিন্তা করছি। তার মানে এরকম না যে 5টা স্টেপ তুমি এখানে দেখবা লিখা আছে প্রোফেজ ঘটতেছে, মাইটোসিস ঘটতেছে, মেটাফেজ, অ্যানাফেজ, এইরকম মানে লিখাটা না, বর্ণনার সুবিধার জন্য কি বিজ্ঞানীরা এগুলো আলাদা আলাদা করে 5টা স্টেপ ভাগ করছে যে এই পর্যায়টাকে আমরা এটা বলবো, ওই পর্যায়টাকে ওটা বলবো। তো প্রথম যে বিষয়টা আছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো পরীক্ষাতে এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে মাইটোসিসের পর্যায়ে এত বড় প্রশ্ন আসে না, আসলে স্বাভাবিকভাবে প্রোফেজ অথবা দুইটা বা একটা ধাপ চিত্র সহ বর্ণনা করতে বলে। ঠিক আছে, কারণ 5 মার্কের 4 মার্কের প্রশ্ন অথবা 3 মার্কের প্রশ্নের জন্য এটা পোষাবে না পুরাটা। তো এই প্রশ্নগুলো পড়ার জন্য তোমাদের সবসময় কি চিত্র সহকারে পড়তে হবে, বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। তো আমার সাথে তোমরা যদি এখানে বিষয়গুলো খেয়াল করো তাহলে বৈশিষ্ট্যগুলো তোমরা নিজেরাই লিখতে পারবা। তো প্রথম যে বিষয়টা আসতেছে আমাদের 5টা ধাপের মধ্যে প্রথমটা নাম হচ্ছে প্রোফেজ।
তো প্রোফেজ বিষয়টা কি আমরা দেখি। প্রোফেজ হচ্ছে মাইটোসিসের প্রথম ধাপ। এটা তো এমনি বলা যায়, এটা যদি তোমরা নাও পারো অন্তত 5টা ধাপ জানো তাহলে শুরুতেই বলতে পারবা যে কোনটা কোন ধাপ, প্রথম ধাপ। আচ্ছা, এই পর্যায়ে নিউক্লিয়াস, দেখো এই পর্যায়ে কি ঘটে প্রোফেজের মধ্যে, মানে এই প্রোফেজটা সংঘটিত হবে কোন সময়, যখন মোটামুটি হবে ইন্টারফেস, মানে সে প্রস্তুতি নিয়ে নিছে, প্রস্তুতি হওয়ার পরে প্রোফেজ সংঘটিত হবে। এই ধাপে তাহলে প্রথম কি হবে, নিউক্লিয়াস আকারে বড় হবে, এটা বৈশিষ্ট্য নাম্বার 1। এবং ক্রোমোজোম গুলো আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে মোটা এবং কি খাটো হতে শুরু করবে। ঠিক আছে, এগুলো তোমরা পয়েন্ট আকারে লিখতে পারবা, যেমন এটা কি প্রোফেজ, মেটাফেজ, মাইটোসিসের প্রথম ধাপ, এটা বৈশিষ্ট্য লেখার দরকার নাই, প্রথম ধাপটা লিখবে। এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হবে এবং ক্রোমোজোম গুলো আস্তে আস্তে কি হবে, সংকুচিত হয়ে খাটো এবং মোটা হবে। তারপরে যদি যাই আমরা ক্রোমোজোমের এই পরিবর্তনের কারণ হিসাবে, কেন কারণ এই ধরনের পরিবর্তন হয়, মানে কেন ক্রোমোজোম গুলো খাটো এবং মোটা হয়, ক্রোমোজোমের এই পরিবর্তনের কারণ হিসাবে পূর্বে পানি বিভাজনকে বিবেচনা করা হতো। মানে আগে একটা চিন্তা করতো কি জানো, যে ক্রোমোজোম থেকে কি হয়, মানে সম্ভবত পানি বের হয়ে গেছে, এটা মানে পূর্বে বিবেচনা করতো, এখন এটা বিবেচনা করে না। আধুনিক গবেষণায় দেখা গেছে পানির সাথে সম্পর্কহীন অত্যন্ত জটিল প্রক্রিয়া। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে তখন এদেরকে দেখা যায়। এই কথাটা বলতে পারবা যে কখন যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, মানে আমরা যে মাইক্রোস্কোপ গুলো ইউজ করি, কখন দেখবা, বিশেষ করে প্রোফেজ ধাপে তোমরা ক্রোমোজোম গুলোকে দেখতে পারবা। কেন দেখতে পারবা, এই ধাপে নিউক্লিয়াস আকার বড় হয়, ক্রোমোজোম গুলো আস্তে আস্তে মোটা এবং খাটো হইতে থাকে, এই জন্য এটা কি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। এরপরে যদি আমরা যে আরেকটা বৈশিষ্ট্য বলছে যে এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হয়ে দুটি কি হয়, ক্রোমাটিড উৎপন্ন হয়। ঠিক আছে, এই পর্যায়ে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার আছে আমাদের, আমরা যে ক্রোমোজোম অংশটা দ্বিতীয় অধ্যায়ে পড়ছিলাম, ওই সেন্ট্রোমিয়ারটা কি হবে, লম্বালম্বিভাবে দুই ভাবে কি হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। বিভক্ত হয়ে দুইটা কি করবে, ক্রোমাটিড উৎপন্ন করবে। আর ক্রোমোজোম গুলো কুণ্ডলিত অবস্থায়, এদেরকে সংখ্যা গণনা করা যায় না, যেহেতু এগুলো কি থাকে, সম্পূর্ণ কুণ্ডলিত অবস্থায় থাকে, এই জন্য এদেরকে তুমি কি করতে পারবে না, গণনা করতে পারবে না। তাহলে আমরা যদি প্রোফেজের ধাপটাতে যাই, তাহলে সহজ করে কি কি পয়েন্ট গুলো বলবো। এটা মাইটোসিসের প্রথম পর্যায়, এখানে নিউক্লিয়াসের আকার বড় হবে, ক্রোমোজোম গুলো আস্তে আস্তে মোটা এবং কি হবে, খাটো হবে। ঠিক আছে, আর এই মাঝখানের অংশগুলো এটা পরীক্ষাতে পয়েন্ট আকারে লেখা দরকার নেই, তুমি জেনে রাখবা। ঠিক আছে, মাঝখানের অংশটা বিশেষ করে আগে এটাকে কি হিসাবে বিবেচনা করতো, কেন মানে ক্রোমোজোম গুলো খাটো মোটা হয়, এটা আগে একটা ধারণা ছিল, বর্তমানে ধারণাটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর পরে বলো কি, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র তখন দেখা যায় সম্ভব। এবং লাস্টের যে লাইনটা আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট, যে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুইভাবে বিভক্ত হয়ে দুইটি ক্রোমাটিড উৎপন্ন করে। আর ক্রোমোজোম যেহেতু কুণ্ডলিত অবস্থায় থাকে, মানে পেঁচানো অবস্থায় থাকে, এই জন্য ক্রোমোজোম গুলোকে গোনা যায় না। তার মানে এখান থেকে তুমি কয়টা পার্ট লিখতে পারো, পয়েন্ট লিখতে পারবা। নাম্বার 1 একটা, 2টা, 3, 4টা লিখতে পারবা। 4টা বৈশিষ্ট্য তোমার সুন্দর করে প্রোফেজে লিখতে পারবা। এখন আসো যে কোন চিত্রটা দিব আমরা। ঠিক আছে, এখানে চিত্র আছে 3টা, উদ্ভিদ কোষ, প্রাণী কোষের চিত্র আছে 3টা। তোমরা যদি চিত্র সিলেক্ট করো, উদ্ভিদ সিলেক্ট করলে 5টা ধাপের মধ্যে উদ্ভিদ কোষের চিত্র দিবা। আর যদি প্রাণী সিলেক্ট করো, তাহলে 5টা ধাপের মধ্যে কি করবা, ওই মোটামুটি এই প্রাণী কোষের চিত্র দিবা। তো এইখানে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে কি, উদ্ভিদের তুলনায় প্রাণী চিত্র আঁকা অনেকটা সহজ। দেখো, জাস্ট খালি একটা কাটা কম্পাস নিয়ে, পেন্সিল কম্পাস নিবা, পেন্সিল কম্পাস নিয়ে ঘুরাই ফেলবা। কিন্তু উদ্ভিদের এই বর্ডার রাখতেই তোমার দেখো কি পরীক্ষা হলে সময় যেতে অনেক বেশি, কারণ আমাদের এতক্ষণ সময় থাকে না। আর বিশেষ করে প্রোফেসের ধাপের মধ্যে শেষ অবস্থাটা দিবা, দুইটারই শেষ অবস্থা। শুরুর এই 2 চিত্র দেওয়া দরকার নেই, এত চিত্র রাখা যাবে না, সময় থাকে না খুব বেশি। ঠিক আছে, মানে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সিলেক্ট হিসেবে এই চিত্রটা দিবা। ঠিক আছে, শেষ অবস্থা, তাইলে হবে। তাহলে প্রত্যেকটারই প্রাণী কোষের চিত্র দিবা, কারণ এটা চিত্র রাখা সহজ। প্রাণী কোষের, উদ্ভিদ কোষের একটু কি হয়, সময় লাগে। তারপরে আমাদের নিচে যে ধাপটাতে যাবো আমরা, সেটা হচ্ছে কি, প্রো মেটাফেজ। বিষয়টা কি, প্রো। ঠিক আছে, বুঝাই যায় এটা, মেটাফেজের পরে একটা ধাপ আসতেছে প্রো। তো শুরুতে আমরা যে জিনিসটা দেখবো, যে এই পর্যায়ে একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। মানে এই পর্যায়ে যখন শুরু হবে, শুরুর দিকেই আমাদের কি হবে, উদ্ভিদ কোষে কি হবে, কতগুলো তন্তু মানে সুতার মতো প্রোটিনের সমন্বয়ে 2 মেরু বিশিষ্ট একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। ঠিক আছে, স্পিন্ডল যন্ত্র, এই যে দেখো, এই যে উদ্ভিদ কোষের দিকে যদি তাকাও, এই দেখো 2 মেরু, এই যে একটা মেরু, এই নিচে আরেকটা মেরু, মাঝখানে সুতার মতো যে অংশগুলো আছে, এইগুলোকে আমরা কি বলবো, স্পিন্ডল যন্ত্র বলবো। আচ্ছা দেখো, স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়, ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। আমরা যদি পৃথিবীর সাথে তুলনা করি, এটাকে পৃথিবীর সাথে তুলনা করা হয়েছে, যে উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং পৃথিবীর মাঝখানে বরাবর অংশটাকে কি বলা হয়, বিষুবীয় অঞ্চল বলা হয়। তাহলে সেই হিসাবে আমরা যে জিনিসটা দেখতেছি, যে স্পিন্ডল যন্ত্রের মাঝখানের 2 মেরুর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়, ইকুয়েটর বলা হয়। এই যে মাঝখানে যে অংশটা আছে, আমরা এই অংশটাকে কি বলবো, ইকুয়েটর বলবো। ইকুয়েটর মানে বিষুবীয় অঞ্চল বলবো। আর পুষ্পঙ্কালের মাইক্রোটিউবিউলস দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো তোমার কি হয়, দেখো আমরা একটু দেখি, যে বলছে কি, 1 মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এটাকে স্পিন্ডল তন্তু বলা হয়। স্বাভাবিকভাবে এই যে আমরা কোষ কঙ্কাল পড়ছিলাম সাইটোস্কেলেটনের, এই যে ওইখানে যে তন্তুগুলো আছে, এই তন্তুগুলা দিয়ে স্বাভাবিকভাবে 1 মেরু থেকে আরেক মেরু পর্যন্ত কি থাকবে, সুতার মতো এইগুলা বিস্তৃত থাকবে, আর এটাকে আমরা বলবো কি, স্পিন্ডল তন্তু। ঠিক আছে,
প্রথম বলবো পুরো বিষয়টাকে বলবো একটা স্পিন্ডল যন্ত্র, যে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরু বিশিষ্ট যে যন্ত্র সেটাকে আমরা স্পিন্ডল যন্ত্র বলতেছি। আর এই তন্তু যেগুলো আছে স্পিন্ডল যন্ত্রের মাঝখানে, ঠিক আছে, তন্তুগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। আর মাঝখানে 2 মেরু তো আমরা তো বললামই। এরপর দেখো আরো এর কিন্তু স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে। বলতেছে কি যে এই পর্যায়ে ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে লেগে থাকে। এই যে আমাদের ক্রোমোজোম গুলো আছে, ক্রোমোজোমের স্পেশালি সেন্ট্রোমিয়ার যে অংশটা আছে, সেন্ট্রোমিয়ার মানে এই মাঝখানে যে গোলাকার যে অংশগুলো আছে সেগুলোকে সেন্ট্রোমিয়ার বলে। এইগুলা কি করবে, এই স্পিন্ডল তন্ত্রের সুতার সাথে লেগে থাকবে। ক্রোমোজোমে কি থাকে, সুতার সাথে লেগে থাকে। আর এই তন্তুগুলাকে কি বলা হয়, আকর্ষণ তন্তু বা কি ট্রাকশন ফাইবার। এটা পরীক্ষাতে আসে, জ্ঞানমূলকের মধ্যে প্রচুর পরিমাণে আছে আকর্ষণ তন্তু কি। ঠিক আছে, আকর্ষণ তন্তু আমরা কোনটা গুলো বলতেছি, যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার স্পিন্ডল নির্দিষ্ট কিছু তন্তুর সাথে লেগে থাকে, এই তন্তুগুলোকে কি বলা হয়, আকর্ষণ তন্তু বলা হয়। ঠিক আছে, আর ক্রোমোজোমের সাথে তন্তুগুলো সংযুক্ত থাকে বলে একে কি বলা হয়, ক্রোমোজোমাল তন্তু বলা হয়। তার মানে এটাকে আকর্ষণ তন্তু যে কথা, আর ক্রোমোজোমাল তন্তু কি একই ধরনের কথা। এরপরে আমরা যদি যাই যে ক্রোমোজোম কি থাকে, তখন এই ক্রোমোজোম গুলো তোমরা একটা জিনিস খেয়াল করে যে এই ক্রোমোজোম গুলো মোটামুটি ভাবে তখন বিষুবীয় অঞ্চলের দিকে বিন্যস্ত থাকে, মানে মাঝখান বরাবর তখন কি থাকে, ক্রোমোজোম গুলো বিন্যস্ত থাকে। এরপরে আমাদের কিছু কথা বলছে, সেটা হচ্ছে কি এই পর্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা আছে, বলতেছে যে স্পিন্ডল যন্ত্র আরেকটা আছে কি, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে। ঘটতে থাকে, ঘটে নাই কিন্তু, পুরোপুরি ঘটে নাই। ঠিক আছে, তাহলে আমাকে যে কথাটা বলতে হবে যে নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়াসের চারপাশে যে পর্দাটা আছে, এই যে দেখো চিত্র দিকে থাকলে, এই দেখো নিউক্লিয়ার মেমব্রেন এবং কি নিউক্লিয়াস সম্পূর্ণ কি এই যে বিলুপ্ত পায়, কি লুপ্ত পায় নিউক্লিয়ার মেমব্রেন, অথবা কি আছে লুপ্ত পায় কি আছে নিউক্লিয়াস। ঠিক আছে, এগুলা কি করে বিলুপ্ত করতে থাকে। এরপর আরেকটা কথা বলছে এখানে, যে প্রাণী কোষে কি আছে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টির পূর্বে বিভক্ত হয়ে সেন্ট্রিউল 2 মেরুতে অবস্থান করে এবং সেন্ট্রিউল 2 দিকে কি কিছু রশ্মি বিচ্ছুরিত করে, যাকে অ্যাস্টেরয়েড বলা হয়। যে আমাদের এটা স্পেশাল বৈশিষ্ট্য কার, প্রাণী কোষের বেলায়, যে কি করে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির আগেই, মানে যখন আমাদের স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হবে এর আগে কি করে প্রাণী কোষের মধ্যে সেন্ট্রিউল, যে আমাদের উদ্ভিদ কোষের ভিতরে যে প্রাণী কোষের ভিতরে যে সেন্ট্রিউল অংশটা আছে, এটা উদ্ভিদ কোষের মধ্যে থাকে না। তখন কি করে এই সেন্ট্রিউলরা 2 মেরুতে অবস্থান করবে এবং চারদিকে কি করবে কিছু রশ্মি বিচ্ছুরিত করে, তাকে কি বলা হয়, অ্যাস্টেরয়েড বলে। তাহলে এখন আমরা যদি এটাকে সংক্ষেপে একটু বলি, তাহলে সেটা দেখো যে সর্বপ্রথম প্রোমেটাফেসের মধ্যে, মানে মেটাফেসের পরে ধাপটা হচ্ছে কি প্রোমেটাফেস, এই ধাপের শুরুতে কি হবে, যে তোমার তন্তুময় কি হবে, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। আর স্পিন্ডল যন্ত্রের মাঝখানে যে স্থানটা আছে সেটাকে কি বলবো আমরা, ইকুয়েটর বলবো। আর এরপরে দেখবা এই স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো আছে এগুলো কিসে থেকে সৃষ্টি হয়েছে, কোষ কঙ্কালে মাইক্রোটিউবিউলস দিলে এই তন্তুগুলো সৃষ্টি হয়। আর এই তন্তুগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু বলে। আর এই তন্তুগুলা বিষয়টা হচ্ছে কি ক্রোমোজোম, তখন এই ক্রোমোজোম গুলা কোথায় অবস্থান করে, বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করবে এবং এই ক্রোমোজোম গুলা তন্তুর সাথে কি থাকবে, লেগে থাকবে। যদি লেগে থাকে এই জন্য এই তন্তুকে কি বলা হয়, আকর্ষণ তন্তু বলা হয়। আর ক্রোমোজোম লেগে থাকে বলে একে কি বলা হয়, ক্রোমোজোমাল তন্তু বলা হয়। ক্রোমোজোম গুলো আমি আগে বললাম যে বিষুবীয় অঞ্চল বিন্যস্ত থাকবে এবং কি নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস কি বিলুপ্ত করতে থাকবে। প্রাণী কোষে একটা কথা বলছিল যেটা সেন্ট্রিউল, মানে স্পিন্ডল শিশির আগে কি করে সেন্ট্রিউলটা কি করবে, 2 মেরুতে অবস্থান করে কিছু কি করে কিছু রশ্মি বিচ্যুত করে, যাকে কি বলা হয়, অ্যাস্টেরয়েড বলা হয়। এখানে তোমরা চিত্রটা উদ্ভিদ কোষ দাও, উদ্ভিদ কোষ আঁকো, প্রাণী কোষ দিলে প্রাণী কোষ আঁকবা। ঠিক আছে, আর পরীক্ষার মধ্যে যদি দেখো যে একটা চাইছে যে প্রোফেস দা বর্ণনা করো বা কোন রকম উদ্দীপকের সাথে মিল আছে, তাহলে চিত্র দুইটাই আঁকবা। যদি একটা ধাপের কথা বলে যে প্রোফেস, তাহলে চিত্র দুইটা এঁকে দিবা। আর যদি দেখো যে না 2-3টা ধাপ বলছে, তাহলে সম্ভব মানে আঁকতে গেলে অন্যান্য প্রশ্ন আনসার করতে পারবা না। তাহলে এগুলো প্রোমেটাফেস। ঠিক আছে, তা প্রোমেটাফেসের সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমরা কি পাইলাম, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। তারপরে কি আছে, বিষুবীয় অঞ্চলের কথা, যে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্ত ঘটতে থাকে, ঘটে নাই কিন্তু, ঘটবে সম্পূর্ণ মেটাফেসের মধ্যে। ঠিক আছে, এই কথাগুলো খেয়াল রাখবো। এরপরে যদি আমরা যাই মেটাফেসের মধ্যে, ঠিক আছে, তো মেটাফেসের প্রথম যে কথাটা বলছে দেখো, এই পর্যায়ে সবগুলো ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রে বিষুবীয় অঞ্চলের মাঝখানে অবস্থান করে। এই পর্যায়ে একটা সবগুলো একটা লাইন টু লাইন দেখো, মোটামুটি ভাবে যদি আমরা একটা লাইন মিলাই, এই দেখো স্পিন্ডল যন্ত্রের মাঝখানে অবস্থান করতেছে, এই যে দেখো স্পিন্ডল যন্ত্রের মাঝখানে বরাবর সে অবস্থান করতেছে। ঠিক আছে, প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এবং দেখো এই যে বিষয়গুলো আছে, এই যে ক্রোমোজোমের আমরা দেখতেছি সেন্ট্রোমিয়ার দুইটা বাহু নিচের দিকে, দুইটা বাহু উপরের দিকে, আরো দুইটা বাহু নিচের দিকে এবং দুইটা বাহু উপরের দিকে মেরুমুখী হয়ে অবস্থান করছে। কারা, বাহুগুলা সেন্ট্রোমিয়ার মাঝখানে বরাবর একটা ক্রোমোজোমের, আর দুইটা বাহু উপরের দিকে, দুইটা বাহু কি নিচের দিকে। এরপরে এই যে বৈশিষ্ট্যটা বলছে, এই বৈশিষ্ট্যটা প্রচুর পরিমাণে এমসিকিউ আছে। ক্রোমোজোমকে সর্বাধিক মোটা এবং খাটো দেখায়। আমরা আগে দেখছি যে প্রোফেসের মধ্যে ক্রোমোজোম গুলো কি হয়ে যায়, মোটা হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সবচেয়ে মোটা এবং খাটো হয় কোন ধাপের মধ্যে, মেটাফেস। এটা মনে রাখতেই হবে, কারণ এটা খুবই পরিমাণে আসে, 100% ইম্পর্টেন্ট একটা এমসিকিউ মোটামুটি হবে। এরপরে দেখো যে প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড ক্রোমাটিড দুইটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। এই জায়গায় ধীরে ধীরে কি করবে, ক্রোমাটিড গুলো ভাঙে বিচ্ছিন্ন হওয়া শুরু করবে। ঠিক আছে, মানে বরাবর মাঝখানে বরাবর কি ভেঙে যায়।
এরপরে যদি আমরা যাই যে শেষ পর্যায়ে সেন্টিমিটার বিভাজন শুরু হয়, মানে সেন্টিমিটার বরাবর ভেঙে যাবে। সহজ কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেন্টিমিটার বরাবর ভেঙে যাবে। ভেঙে এই ক্রোমোজোমের বাহু আমরা দেখছিলাম না যে উপরের দিকে নিচের দিকে গুলা নিচের মেরুর দিকে চলে আসে এবং উপরের দিকে চলে যাবে, মানে জাস্ট ভাঙন শুরু হয়। এইখানে তো কিছু বলে নাই, কারণ এটা এনাফেসে ঘটবে। তাহলে এখন আমরা দেখলাম কি, এবং নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। যদি দেখো ঘটে, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, তাহলে মেটাফেজ। আর ঘটতে থাকে সেটা হচ্ছে কি প্রোমেটাফেজ। ক্লিয়ার? তাহলে আমরা এখন যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে কি আমাদের যে মেটাফেসের বিষয়টা শুরুতে আমাদের বলছে যে ক্রোমোজোম গুলো সবসময় কোন জায়গায় অবস্থান করবে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে, এবং বাহুগুলা ক্রোমোজোমের যে বাহুগুলো আছে, ঠিক আছে, সেন্টিমিটারটা সবসময় দেখো বিষুবীয় অঞ্চলে আছে সবটি, এবং বাহুগুলা কি আছে মেরুমুখী অবস্থান করতেছে। ঠিক আছে, এরপরে বলছে যে ক্রোমোজোম গুলো সর্বাধিক খাটো এবং মোটা হয় কোন ধাপে, মেটাফেজ ধাপের মধ্যে ঘটে। এবং এখানে ক্রোমোজোম গুলা কি হবে যে মোটামুটি আমাদের যে সেন্টিমিটার বিভাজন শুরু হয়ে যাবে, সেন্টিমিটারে ভাঙন শুরু হবে, এবং কি আছে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস কি সম্পূর্ণ বিলুপ্ত করতে থাকে এই মেটাফেজ ধাপের মধ্যে। এখন দেখো যে এনাফেজ যে ধাপটা আছে আমাদের, এনাফেজ ধাপটা কি, এনাফেজ হচ্ছে কি প্রোফেজের পরে ধাপ। প্রথম কথা হচ্ছে কি, আর এইখানে যে কথাটা বলছে যে ক্রোমোজোমের সেন্টিমিটার দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আমরা এইখানে কি বলছিলাম যে সেন্টিমিটার দাগ খালি কি দেখো যে বিভাজন শুরু হয়েছে, আর এখানে বলছে যে ক্রোমোজোমের সেন্টিমিটার দুই ভাগে কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, এবং ক্রোমাটিড দুইটি কি হয়ে পড়ে, আলাদা হয়ে পড়ে। ঠিক আছে, প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। আচ্ছা দেখো এখানে সেন্টিমিটার কি বলে, এটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এবং ক্রোমাটিড দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, আর ক্রোমাটিডকে কি বলবো আমরা, অপত্য ক্রোমোজোম, মানে নতুন শ্রেষ্ঠ ক্রোমোজোম হয়েছে। এতে একটি করে সেন্টিমিটার থাকে, এক কয়টা করে সেন্টিমিটার থাকবে, একটা করে সেন্টিমিটার থাকবে। অপত্য ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে সরে যেতে থাকে, অথবা ক্রোমোজোম গুলো অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক গুলো কি অন্য মেরুর দিকে যাওয়া শুরু করে। তাহলে এই যে দেখো ওই যে সেন্টিমিটার ভাঙা শুরু হয়েছিল, আমরা দেখলাম যে সেন্টিমিটার বরাবর এই যে ক্রোমোজোম গুলো এখন বিষুবীয় অঞ্চলে নাই আছে, বিষুবীয় অঞ্চলে নাই। অপত্য যে নতুন ক্রোমোজোম গুলো সৃষ্টি হয়েছে এগুলো এক অর্ধেক উপরে মেরুর দিকে, অর্ধেক নিচের মেরুর দিকে যাওয়া শুরু করতেছে। ঠিক আছে, আর আমাদের মাঝখানের যে অংশগুলো বলছে স্পিন্ডল তন্তুগুলো গুলা কি মোটামুটি হয়ে যাচ্ছে। এরপর দেখো ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্টিমিটার অগ্রগামী হয়। সেন্টিমিটার অগ্রগামী মানে কি, সেন্টিমিটার সামনে থাকে, পিছনে কি থাকে, বাহু আছে। ঠিক আছে, এই জন্য বলছে যে চলনে কি হয়, সেন্টিমিটার অগ্রগামী মানে সেন্টিমিটার আগে থাকবে, বাহুদ্বয় অনুগামী মানে কি বাহুদ্বয় পিছনে থাকবে। আর সেন্টিমিটার অবস্থান অনুযায়ী তখন ক্রোমোজোম গুলো বিভিন্ন শেপে দেখা যায়, বিভিন্ন শেপ। ঠিক আছে, যেমন দেখো যদি ক্রোমোজোম গুলো এরকম শেপে দেখা যায় তখন এটাকে বি আকৃতি বলবো। ঠিক আছে, বি আকৃতি। এবং যদি এরকম শেপে দেখা যায় সেটাকে আমরা কি এল আকৃতি বলতেছি, এটাকে আমরা কি জে আকৃতি বলতেছি, এটা কি বলতেছি আমরা আই আকৃতি। তখন দেখো আবার একটা কথা আছে, এইগুলোর নাম আছে। যদি তুমি বি আকৃতি দেখো তাহলে এটার নাম হবে কি, বি আকৃতি যদি দেখো তাহলে সেটার নাম হবে মেটাসেন্ট্রিক। আর যদি তুমি এল আকৃতি দেখো তাহলে সেটা হবে সাব মেটাসেন্ট্রিক। আর যদি জে আকৃতি দেখো এটা অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি এ আকৃতি দেখো মানে আই আকৃতি দেখো সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে তোমার কি আছে মেটাসেন্ট্রিক কি, তখন এটা বলবা যে বিশেষ করে তোমার অ্যানাফেজ ধাপের মধ্যে কোষ বিভাজনের মাইটোসিসের অ্যানাফেজ ধাপে ক্রোমোজোম গুলো কি শেপে দেখা যায়, যদি বি শেপে দেখা যায় সেটাকে কি বলা হয়, মেটাসেন্ট্রিক বলা হয়। এরপর দেখো অ্যানাফেসে বলা হয়েছে কি, অ্যানাফেসের শেষের দিকে ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের মেরুতে অবস্থান নেই এবং কি হয় ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। যদি মানে অ্যানাফেসের শেষের দিকে এরা মোটামুটি হবে, ক্রোমোজোম গুলো কোথায় চলে যাবে, মেরুতে চলে যাবে, এবং তার কি হবে অবস্থান গুলা কোন দিকে হবে, শেষের দিকে হবে। ঠিক আছে, এই কথাগুলো বলছে। এরপরে যদি আমরা যাই আছে আমাদের কি টেলোফেজ ধাপ, এটা একেবারে মাইটোসিসের শেষ ধাপ। দেখো এখানে প্রোফেজটা শেষে শুরুর কথা বলছে যে প্রোফেজ কি মাইটোসিসের প্রথম ধাপ আর মেটাসিস কি মাইটোসিসের শেষ ধাপ, আর কিছু বলে না এখানে। এখানে বলছে যে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীত ভাবে ঘটে। প্রোফেজের মধ্যে যে ঘটনাগুলো মুখস্থ করে আসতো বা পড়ে আসতো, এখানে ওই ঘটনাগুলো উল্টাই দেবে একদম সম্পূর্ণ, তাইলে হয়ে যাবে। তাহলে শুরুতে বলবো ক্রোমোজোম গুলো শুরু এবং লম্বা হতে থাকে, ওইখানে কি আছে ক্রোমোজোম গুলো খাটো এবং মোটা ছিল। আচ্ছা, এর কারণ হিসেবে আগে বলছে পানি বিয়োজনে, যে কথাটা ওই প্রোফেজের মধ্যে আমরা পড়ছিলাম যে খাটো এবং মোটা কেন হয়েছিল, কারণ এখান থেকে পানি বের হয়ে যেতেছে। আর এইখানে আগে বিবেচনা করা তো কি যে পানি এখানে কি হচ্ছে প্রবেশ করতেছে, মানে পানি যোজন করতেছে। ঠিক আছে, কিন্তু এটা এখন আর বিবেচনা করা হয় না। আচ্ছা, পরে দেখো অবশেষে জড়িয়ে গেলে নিউক্লিয়ার মেমব্রেন, ওই যে যা হারাইছিল সব ফিরে আসবে। নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস দেখো ধীরে ধীরে কি আসছে না, এখানে আসছে। দেখো নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্ত ঘটতেছিল, এটা এগুলো সব ফেরত আসছে। এবং কি আছে নিউক্লিয়াসের পুনরাবৃত্তি ঘটে, নিউক্লিয়াস রেটিকুলাম ঘিরে পুনরায় মেমব্রেনের সৃষ্টি হয়, এবং মেরু দুইটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়, স্পিন্ডলের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো কি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তাহলে আমরা যদি এখন যে বিষয়গুলো দেখবো তাহলে কি হবে যে আমাদের এখানে কি হবে, একটা কি হবে নিউক্লিয়ার মেমব্রেন আসবে, ভিতরে নিউক্লিয়াসের উৎপত্তি ঘটবে, এবং এটা একটা ধীরে ধীরে একটা কোষের মতো হবে। মাঝখানে যে স্পিন্ডল যন্ত্র যেগুলো ছিল, যন্ত্র অথবা এটা কি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে, মানে ভেঙে যাবে, এটা এখন আর দরকার নাই।
ঠিক আছে। এরপরে বলছে কি মাঝখান বরাবর টেলোফেজ পর্যায়ের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ে কি এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয়। এন্ডোপ্লাজমিক জালিকার কোষের যে এন্ডোপ্লাজমিক জালিকা গুলো আছে সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয়ে এটা কোষ প্লেটের সৃষ্টি করে এবং সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোকে সমবন্টন করে। এর ফলে দুটি অপত্য বা ডটার সেলের সৃষ্টি হয়। প্রাণী কোষের স্পিন্ডল বিশুদ্ধ অঞ্চল বরাবর আর কি হয় কোষঝিল্লি গর্তের মতো ভিতরে ঢুকে যায় এবং চারদিকে ক্রমান্বয়ে সেটা কি হয় গভীর হতে থাকে। তাহলে এইখানে আমাদের যে কথাগুলো বলা হয়েছে যে উদ্ভিদ কোষের মধ্যে আমাদের কি হবে, উদ্ভিদ কোষের মধ্যে এই যে মাঝখান বরাবর একটা কোষ প্লেটের সৃষ্টি হয়। ঠিক আছে। এটা আবার প্রাণী কোষ সৃষ্টি হবে না, এই কোষ প্লেট সৃষ্টি হয়ে ধীরে ধীরে কি হয়ে যাবে, দুটা বিভক্ত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এবং কোষ প্লেট কে সৃষ্টি করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আসবে পরীক্ষাতে। আর এখানে কি করে প্রাণী কোষে কিছুই নাই, এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেনটা আছে এটা এইদিকে কি হয় ঘুরে, দুইটা এর মতো বেঁকে ঘুরে যায়, এদিকে ঘুরে যায়। ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের কোষ বিভাজনের বিশেষ করে মাইটোসিসের 5টা ধাপ, খুবই ইম্পর্টেন্ট মাইটোসিসের 5টা ধাপ। এই যে এখানে তোমাদের এগুলো দেওয়া হয়েছে, মানে আমরা এতে যা দেখি বিশেষ করে মাইক্রোস্কোপের মধ্যে যে ভিউগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে। এরপরে যদি আমরা যাই বিশেষ করে কোষ বিভাজনের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব দেখো, এই কি পুরো একটা রচনা লিখে দিয়ে দিছে। ঠিক আছে। মাইটোসিসের গুরুত্ব এইভাবে আসলে তোমরা লিখলে এখানে কি কেমনে তোমাদেরকে মার্ক দেওয়া হবে। ঠিক আছে। তো এটাকে আমি একটু পরে তোমাদেরকে এটা নতুন একটা সিস্টেমে দেখাবো, তোমরা কিভাবে লিখবা এটা খুব সুন্দরভাবে দেখাবো। ঠিক আছে। তাহলে এখানে যে কথাগুলো আছে একটু আমরা বলে নিই, এগুলো এমসিকিউ এর মধ্যে আসে, একবার দুইবার করে রিডিং পড়বা। ঠিক আছে। রিডিং করলে মোটামুটি হয়ে যাবে। এই যে এখানে একটা জিনিস আছে এটা একটু বর্ণনা করে আমরা পরে গুরুত্বতে চলে যাচ্ছি। তো মাইটোসিস কোষ বিভাজনের যে কথা বলছে, এটা কি মাইটোসিস কোষ বিভাজন স্বাভাবিকভাবে কি নিয়ন্ত্রণ থাকে, যদি এটা নিয়ন্ত্রণহীন হয়ে যায় তখন অস্বাভাবিক কোষ বিভাজন ঘটে থাকে, মানে প্রচুর পরিমাণে কোষ বিভাজন ঘটে। ঠিক আছে। যে মাইটোসিস যে কোষ বিভাজন গুলো হইতেছে এগুলো একটা নিয়ন্ত্রিত উপায়ে হয়, আর যদি নিয়ন্ত্রণ ছাড়া হয়ে যায় তখন এটা কি অস্বাভাবিক হয়ে যায়। তো গবেষণায় দেখা গেছে বিভিন্ন রোগ জীবাণু, রাসায়নিক পদার্থ, তেজস্ক্রিয়তা ক্যান্সার কোষ সৃষ্টিতে কি করে সহায়তা করে। বলা যায় যে প্রায় আমাদের সহস্রাধিক, মানে কি প্রায় হাজার খানিক কি আছে জিন এই ক্যান্সার কোষ তৈরিতে সহায়ক হিসেবে কাজ করা হয়। উদাহরণ হিসেবে এখানে দুইটা নাম দিচ্ছে, যেমন আমাদের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ভাইরাসের E6 এবং E7 নামে দুইটি জিন এমন কিছু প্রোটিন সৃষ্টি করে যা কোষের নিয়ন্ত্রক প্রোটিন অণুকে স্থানচ্যুত সৃষ্টি করে। ঠিক আছে। এরপরে কোষ বিভাজন নষ্ট হয়ে যায় এবং সৃষ্টি হয় জরায়ুমুখী টিউমার। এইখানে যে কথাটা বলছে আমাদের, যে প্রথম যদি আমরা কথা বলি যে কোষ বিভাজন সৃষ্টির জন্য বিভিন্ন কি আছে, আমাদের রোগ জীবাণু আছে, রাসায়নিক পদার্থ আছে এবং তেজস্ক্রিয়তা আছে। তো এখন গবেষণা করে দেখা গেছে যে আমাদের ক্যান্সার কোষের জন্য যে মোটামুটি ভাবে আমাদের প্রায় কি আছে হাজার খানেক জিন আছে। তো এখানে একটা জিনের নাম বলছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মধ্যে দুইটা জিনের নাম বলছে E6 এবং E7। এরা কি করে এমন কিছু প্রোটিন অণু সৃষ্টি করবো যেটা আমাদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী কিছু প্রোটিন আছে সেইগুলো কি স্থানচ্যুত, মানে তাদেরকে সরায় দেয়। সরায় দিলে মানে যদি কোষ বিভাজন যে নিয়ন্ত্রণ করতেছে সেই প্রোটিন অণু যদি তুমি সরাই দাও, তার মানে কি করবে, সেটা হবে কি নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাবে এবং কি হবে তখন কি প্রচুর পরিমাণে কি হবে কোষ বিভাজন করবে এবং এর ফলে কোষ কি হয়, আমাদের কোষের সৃষ্টি হয়, মানে অধিক পরিমাণে কোষের সৃষ্টি হয়, যেটাকে আমরা ক্যান্সার বলি। এবং দুইটি জিন কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিনের কাজ বন্ধ করে দেয় এবং সৃষ্টি হয় কি ক্যান্সার কোষ। ঠিক আছে। এটাগুলো আমাদের, এবং দেখা যাচ্ছে যে এখানে কোষের নামগুলো দেওয়া আছে। তো এখন কোষ বিভাজনের সবচেয়ে সুন্দর জায়গাটা আছে আমাদের, এটা যদি তোমরা না পারো, এটা পরীক্ষাতে পয়েন্ট আকারে লিখতে গেলে অনেকটাই হয়। তো আমার মাইটোসিস কোষ বিভাজনের ধাপের প্রয়োজনীয়তাগুলো বা গুরুত্বটা পড়ি। তো শুরুতে আছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, যে বিষয়টা আছে যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হয়, আমাদের দেহ বৃদ্ধি ঘটে, দেহ গঠন এবং দেহ বৃদ্ধি ঘটে। তাহলে আমরা এক লাইনে করে এগুলো পরে তোমার পয়েন্ট আকারে খাতার মধ্যে লিখে রাখবো। ঠিক আছে। তাহলে তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হয় যে বহুকোষী জীবে জাইগুট নামক একটি কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী দেহ গঠিত হয় এবং দৈহিক বৃদ্ধি ঘটে। তার মানে কি হয়, এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হয়, উদ্ভিদ বা প্রাণীর দেহ গঠন হয় এবং কি হয় দৈহিক বৃদ্ধি ঘটে। এগুলো পয়েন্ট আগে শিখবা, বেশি মনে থাকবে। বংশবৃদ্ধি, মানে বংশবৃদ্ধিটা কাদের ঘটে, নিম্ন শ্রেণীর ঘটবে। ঠিক আছে। সবার জন্য হয় না, এটা সবার জন্য হয় না। কতগুলো কি আছে এককোষী সুকেন্দ্রিক জীব আছে যাদের মাইটোসিস প্রক্রিয়া কি হয় বংশ বিস্তার ঘটে। যেমন উদাহরণ দিচ্ছে ক্লামিডোমোনাস। তার মানে কি বংশবৃদ্ধির বেলায় এটা তুমি সবাই ঢালাওভাবে বলতে পারবা না, কারা করে, খালি বলবো যে এককোষী সুকেন্দ্রিক জীব আছে বিশেষ করে ক্লামিডোমোনাস, এরা কি করে মাইটোসিস প্রক্রিয়া কি করে বংশ বিস্তার করে। এরপরে যদি যে আমরা জনাঙ্গ সৃষ্টি অথবা কি আছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, তাহলে মানে প্রথম আমরা বলবো মাইটোসিস বিভাজনের ফলে বহুকোষী জীবের জনাঙ্গ সৃষ্টি হয় এবং বংশবৃদ্ধির ক্রমধারা বজায় রাখতে পারে। ঠিক আছে। এই যে জনাঙ্গ অঙ্গ যেটা আছে এটা আমাদের কিসের মাধ্যমে সৃষ্টি হয়, মাইটোসিসের মাধ্যমে সৃষ্টি হয় এবং এর ফলে কি বংশের ক্রমত ধারাটা বজায় রাখতে পারে এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, এই প্রক্রিয়ায় ঘটে।
এরপরে দেখো আমাদের আকার আকৃতি যে বিষয়টা আছে, আকার আকৃতি রক্ষা করা। এই বিভাজনের ফলে কোষের স্বাভাবিক আকার আকৃতি, আয়তন, গুণাগুণ সবই বজায় থাকে। তার মানে কি, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে যে দুইটা কোষ সৃষ্টি হয় তাদের কি কি থাকবে, আকার আকৃতি এবং কি আয়তন, গুণাগুণ সবই কি থাকবে, বজায় থাকবে। এরপরে যাবার নিউক্লিয়াসের এবং সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে। তো সাইটোপ্লাজমে অবস্থিত বিভিন্ন ধরনের অঙ্গাণু, ঠিক আছে, এবং রাসায়নিক উপাদানের সাহায্যে নিউক্লিয়াসের কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মধ্যে প্রতিটি কোষে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার পরিমাণগত এবং নিয়ন্ত্রণগত ভারসাম্য রক্ষিত হয়। এবং এই যে আমাদের মাইটোসিসের যে আর আছে, বিশেষ করে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য, তার মানে কি নতুন যে কোষগুলো সৃষ্টি হচ্ছে সেইগুলোর মধ্যে পরিমাণগত এবং নিয়ন্ত্রণগত ভারসাম্য যেটা আছে পুরোটা কি করে মাইটোসিস কোষগুলোর মাধ্যমে রক্ষিত হয়। ক্রোমোজোমের সমতা রক্ষা। এখন দেখো যে অংশটা আসছে ক্রোমোজোমের সমতা রক্ষা কি, যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে দেহের সব কোষেই সমসংখ্যক সমগুণ সম্পর্ক সম্পূর্ণ ক্রোমোজোম থাকে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে যে দুইটা কোষ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে কি কোষের সমসংখ্যক এবং সমগুণ সম্পন্ন। সমগুণ মানে কি, আগে কোষগুলো যে গুণ আছে এদের কি আছে, সেম পরিমাণে গুণ আছে। এরপর দেখো ক্ষতস্থান পূরণ, যে বহুকোষী জীবদেহের শ্রেষ্ঠ যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মধ্যে পূরণ হয়। মানে আমাদের যে ক্ষতস্থান আছে সেটা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, পূরণ হয়। ক্রমাগত ক্ষতস্থান পূরণ বলছে কি, কিছু কিছু কোষ আছে যাদের আয়ুকাল নির্দিষ্ট, আর এসব কোষ যদি নষ্ট হলে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, পূরণ হয়। মানে কিছু কোষই আছে যাদের জীবনকাল মানে আয়ুষ্কাল নির্দিষ্ট, যতদিন পরে মারা যাবে, এই কোষগুলো সব মাইটোসিস প্রক্রিয়া কি হয়, পূরণ হয়। এরপরে আসলে পুনঃউৎপাদন যে বিষয়টা আছে, যে কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল সীমিত, যেমন মানুষের লোহিত রক্তকণিকা বা কর্নিয়ার কোষ, এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। মাইটোসিস বিভাজনের মাধ্যমে এগুলো পুনরুৎপন্ন হয়। পুনরুৎপাদন মানে বারবার কি হইতেছে, মানে উৎপাদন হইতেছে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। এই প্রকার বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষায় থাকে, ঠিক আছে। এই বিভাজনের ফলে আমাদের যে গুণগত বৈশিষ্ট্যগুলো আছে কোষের, এগুলো কি থাকে, স্থিতিশীলতা রক্ষা থাকে। এরপর দেখো অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের কুফল যেটা আছে। অনিয়ন্ত্রিত মানে কি, যদি এটা নিয়ন্ত্রণ হারাই ফেলো তার মানে কি অনিয়ন্ত্রিত ভাবে কি হবে, মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন করবে। এখানে বিষয়টা হচ্ছে তোমাদের সবগুলো পয়েন্ট হয়তো মনে থাকবে না, যে কয়টা মনে রাখতে পারো, ঠিক আছে। 4 মার্কের জন্য আসবে, এটা আসলে স্বাভাবিক, 4 মার্কের জন্য আসে। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বর্ণনা করো, উদ্দীপকটা পড়ে তোমরা বুঝতে পারবে গুরুত্বের কথা বুঝে, তখন এগুলো পয়েন্ট আগে লিখে ফেলবা।